নমস্কার, আপনারা দেখছেন দুর্গাপুর সংবাদ। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। দুর্গাপুরে ঘটল বড় ধরনের দুর্ঘটনা। খেলতে গিয়ে আগুন লাগলো পরিত্যক্ত গাড়িতে, হতভম্ব স্থানীয়রা। কাশ্মীরে ৩৭০ ধারা পুনর্বহালের বিতর্ক নিয়ে মুখ খুললেন শাহ, উঠে এলো কড়া মন্তব্য। বাসের নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে প্রবেশ, ভাগ্যক্রমে প্রাণহানি এড়ানো গেলেও হাসপাতালে ১০ জন। পারিবারিক অশান্তির জের নদীতে ৩ মাসের শিশুকে ফেলে দেওয়ার অভিযোগে অভিযুক্ত বাবা। ঋষিরা বাগখালে শুট আউটের ঘটনায় বজরং দলের কর্মী গ্রেফতার। মৃত্যুর কারণ পোর্টালে নিবন্ধন বাধ্যতামূলক, স্বাস্থ্য দপ্তরের নতুন নির্দেশিকা। বিসর্জনের সময় দুঃখজনক ঘটনা, জেনারেটরে চুল জড়িয়ে আহত এক মহিলা। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর শান্তিনিকেতনে ফিরছে পৌষ মেলা, সাজো সাজো রব। প্রতিদিন সঠিক খবর শোনার জন্য সাবস্ক্রাইব করুন দুর্গাপুর সংবাদ চ্যানেলটিকে। আসছি বিস্তারিত খবরে। আগুন নিয়ে খেলতে গিয়ে ঝলসে গেল ৪ শিশু। বুধবার দুপুরে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে কাঁকসা থানার পানাগড় বাজারের রাইস মিল রোডে। স্থানীয়দের চেষ্টায় জখম শিশুদের উদ্ধার করে পুলিশ। কিভাবে এই ঘটনা ঘটল তার তদন্তে পুলিশ। কাঁকসার রাইস মিল রোডের কাওয়ারিপট্টি এলাকায় এদিন দুপুরে একটি বনেট খোলা ইঞ্জিনহীন গাড়ির নিচে আগুন নিয়ে খেলছিল এক শিশু কন্যা সহ ৩ শিশু। আচমকা গাড়িটিতে আগুন ধরে যায়। চিৎকার শুরু করে ওই ৪ শিশু। চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে এলে তারাও প্রাথমিকভাবে হতভম্ব হয়ে পড়েন। খবর দেওয়া হয় পুলিশে। পরে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা ওই ৪ শিশুকে উদ্ধার করে। আশঙ্কাজনক অবস্থায় ২ শিশুকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে এবং আরও ২ শিশুকে বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর ৮ পূর্বা সাউ, বছর ৫ আয়ুষ সাউ, বছর ৬ শিবা সিংহ এবং বছর ৫ গোলু সিংহ আগুন নিয়ে খেলছিল। সকলেই পানাগড় রাইস মিল রোডের বাসিন্দা। স্থানীয় পঞ্চায়েত সদস্য জিতেন্দ্র পাসওয়ান বলেন, পুরনো গাড়ির বনেটের নিচে প্রায় দিনই খেলা করে বাচ্চারা। আজ আচমকা আগুন জ্বালিয়ে দেয় তারা। সেই আগুন লেগে ঝলসে যায় তারা। আমরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছি, তবে গাড়িটি কার তা এখনও জানা যায়নি। পুলিশ তদন্ত করে দেখছে। আসানসোল দুর্গাপুর পুলিশের এসিপি সুমন কুমার জয়সওয়াল বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি পুরনো গাড়ির নিচে আগুন নিয়ে খেলতে গিয়েই এই দুর্ঘটনা ঘটেছে। এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা সেই নিয়েও তদন্ত শুরু হয়েছে। ২ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, জখমদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। কদিন আগে জম্মু ও কাশ্মীর সরকার রাজ্যে ৩৭০ ধারা ফেরাতে বিধানসভায় এক প্রস্তাব পেশ করে। এই প্রসঙ্গ তুলে বুধবার কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি মন্তব্য করেন, খোদ ইন্দিরা গান্ধী স্বর্গ থেকে নেমে এলেও উপত্যকায় ৩৭০ ধারা ফেরাতে পারবেন না। কাশ্মীরের বিশেষ মর্যাদা ফিরবে না। মহারাষ্ট্রে ভোট প্রচারে গিয়ে এক জনসভায় শাহ বলেন, এমনকি ইন্দিরা গান্ধী স্বর্গ থেকে নেমে এলেও ৩৭০ ধারা পুনর্বহাল করতে সক্ষম হবেন না। এদিন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং কংগ্রেস নেতা সুশীল কুমার সিন্ধের মন্তব্যের পাল্টা বক্তব্য দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সিন্ধে বলেছিলেন, কাশ্মীর সফরে শ্রীনগরের লাল চকে তিনি ভীত ছিলেন। বিজেপির আমলে ভূস্বর্গের নাশকতা নিয়ে কটাক্ষ করেন কংগ্রেস নেতা। এর উত্তরে রসিকতার সুরে অমিত শাহ বলেন, সিন্ডেজি নাতিদের সঙ্গে নিয়ে কাশ্মীর ঘুরে আসুন, খারাপ কিছু ঘটবে না। শাহ দাবি করেন, সোনিয়া মনমোহনের ১০ বছরের শাসনকালে পাকিস্তান থেকে অবাধে দেশে জঙ্গিরা ঢুকত, বোমা বিস্ফোরণ ঘটাত। বর্তমানে সেই অবস্থার পরিবর্তন হয়েছে। উল্লেখ্য, কদিন আগেও ৩৭০ ধারা নিয়ে নিজের কড়া অবস্থানের কথা জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি কটাক্ষের সুরে বলেছিলেন, এমনকি রাহুল গান্ধীর ৪র্থ প্রজন্ম ৩৭০ ধারা পুনর্বহাল করতে পারবে না। উল্লেখ্য, কদিন আগে মহারাষ্ট্রে ভোট প্রচারে গিয়ে একই বিষয়ে কংগ্রেসকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রিয় দর্শক, আমরা এই ভিডিওটায় ২০০০ লাইক এবং ১০০০ সাবস্ক্রাইবার টার্গেট করছি। আশা করি আপনারা আমাদের টার্গেট সম্পন্ন করবেন। ফিরে আসছি পরবর্তী খবরে। একটুর জন্য প্রাণে বাঁচল যাত্রী বোঝাই বাস। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, তীব্র গতিতে থাকার কারণে নিয়ন্ত্রণ হারায় বাসটি। মৃত্যুর কোনো খবর পাওয়া না গেলেও গুরুতরভাবে ১০ জন যাত্রী জখম হয়েছেন বলে জানা যাচ্ছে। বুধবার বিকেলে চাঞ্চল্যকর ঘটনা ঘটে আরামবাগ রোডে রায়নার রাধা বাজারে। যাত্রী বোঝাই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকান ঘরের ভিতর ঢুকে পড়ে।
যদিও তার আগে একটি বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা মারে মুহূর্তেই শোরগোল পড়ে যায় এলাকায়। স্থানীয় বাসিন্দারাই শুরুতে উদ্ধার কাজে হাত লাগান, পরবর্তীতে খবর যায় পুলিশের কাছে। পুলিশ এসে উদ্ধার কাজে হাত লাগান। আহতদের বর্ধমান মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, রাধাবাজারে রাস্তার উপর একটি বাম্পার রয়েছে, সেই বাম্পার পার হতে গিয়েই বিপত্তি। অনেকেই বলছেন, বাসটির গতি যদি বেশি না থাকতো তাহলে হয়তো এই ঘটনা আটকানো যেত, তবে বরাত জোরে তা বড় আকার নেয়নি। অন্যদিকে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারলেও বিদ্যুতের তারের কপালে পড়েনি বাসটি, তাহলে বিপদ আরও বাড়ত বলেই মত এলাকাবাসীর। বাড়িতে 3 মাসের শিশুকন্যা ও স্ত্রীকে রেখে ঝাড়খণ্ড থেকে বাংলায় কাজের খোঁজ, কাজও মেলে। সঙ্গে নিয়ে আসেন অন্য এক মহিলাকে। এদিন সে খবর পৌঁছে যায় স্ত্রীর কানে। স্বামীর পিছু পিছু মঙ্গলবার স্ত্রীও পৌঁছে যায় পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে। সেখানে ততক্ষণে ধান কাটার কাজে হাত লাগিয়েছেন স্বামী জেসাই মুর্মু। স্বামীর সঙ্গে অন্য মহিলাকে নিয়ে বচসাও হয় স্ত্রীর, কিন্তু স্বামী যে তার বিনিময়ে ভয়াবহ কাজ করে ফেলবেন তা ঘুণাক্ষরেও টের পাননি কেউ। সূত্রের খবর, এদিন সকালে স্ত্রী অন্য কাজে ব্যস্ত থাকলে 3 মাসের শিশু কন্যাকে নিয়ে গা ঢাকা দেন জেসাই। অভিযোগ, এরই মধ্যে নিজেরই মেয়েকে খুন করে পাশের খড়ি নদীতে ভাসিয়ে দেন ওই ব্যক্তি। এদিকে দীর্ঘ সময় স্বামী সহ মেয়েকে দেখতে না পেয়ে খোঁজ শুরু করেন স্ত্রী, কিন্তু খোঁজ না পেয়ে এলাকার লোকজনকে জানায়। কয়েক ঘন্টার মধ্যেই জেসাইয়ের দেখা পায় এলাকার লোকজন। সূত্রের খবর, তাঁকে চাপ দিতেই পুরো ঘটনা স্বীকার করে। খবর যায় পুলিশে। যদিও এদিন সন্ধ্যা পর্যন্ত শিশুটির কোনো খোঁজ পাওয়া যায়নি। চলছে খোঁজ, ময়দানে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এলাকার লোকজনকে। এলাকার এক বাসিন্দা বলছেন, লোকটা নিজেই নিজের মেয়েকে খুন করেছে, তবে মেয়েটার এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। পুলিশ লোকটাকে আটক করেছে। মঙ্গলবার 7 সকালে শুটআউটের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় রিষড়া থানার অন্তর্গত বাঘখাল এলাকায়। বাড়ির অদূরে বাঘখালে এক ব্যক্তির সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিলেন পরিবহন ব্যবসায়ী শামাসউদ্দিন আনসারি। হঠাৎ সেখানে এসে তার মাথায় গুলি করে রঞ্জন যাদব নামে এক স্থানীয় যুবক। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে কলকাতার মল্লিক বাজারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অস্ত্রোপচার করে গুলি বের করা হলেও ব্যবসায়ীর সংকট এখনও কাটেনি। ঘটনার কয়েক ঘন্টা পরেই রাতে অভিযুক্ত রঞ্জন যাদবকে গ্রেপ্তার করে উত্তরপাড়া থানার পুলিশ। বুধবার ধৃতকে শ্রীরামপুর আদালতে পেশ করা হয়েছে। এদিন আদালতে যাওয়ার সময় চক্রান্ত করে ধৃত রঞ্জন গোঁফ পাকাতে পাকাতে বলে সে নাকি তৃণমূল কংগ্রেস কর্মী। এরপরেই শুরু হয় রাজনৈতিক চর্চা। এদিন উত্তরপাড়া থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার পথে নির্বিকার দেখা যায় রঞ্জনকে। গোঁফ পাকাতে পাকাতে তার করা দাবি, শামাসউদ্দিন তার মাকে মারধর করেছিল 1 বছর আগে। সেই রাগেই সে শামসুদ্দিনকে গুলি করেছে। অভিযুক্তের বাবা একসময় শামসুদ্দিনের গাড়ি চালাতো। শামসুদ্দিনের ভাই মোহাম্মদ নসরত বলেছেন, এই ঘটনার যথাযথ অনুসন্ধান হওয়া প্রয়োজন। গুলি লেগে আহত ব্যবসায়ীর বন্ধু আফতাব আলম বলেছেন, অভিযুক্ত রঞ্জন আগে বজরং দল করত। গত বছর ডিসেম্বর মাসে মারামারি করে জেল খেটেছে। নিশ্চয়ই কেউ ওর পিছনে আছে, না হলে আগ্নেয়াস্ত্র পেল কিভাবে? হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব সভাপতি শুভদেব মুখার্জি বলেন, অভিযুক্ত দাগী দুষ্কৃতী। সামাজিক মাধ্যমে ওর আগ্নেয়াস্ত্র হাতে ছবি ঘুরে বেড়াচ্ছে। এর আগেও সমাজবিরোধী কার্যকলাপের জন্য জেলে গিয়েছিল। এই ধরনের লোকজন বিজেপি দলের সম্পদ। তিনি আরও বলেন, কিছুদিন আগেই নির্বাচন হয়েছে, ওকে বিজেপির সঙ্গেই দেখা গেছে। অভিযুক্ত তৃণমূল করে বলে যে দাবি করেছে সেটা সর্বৈব মিথ্যা। এই ধরনের দুষ্কৃতীদের সঙ্গে তৃণমূলের কোনো যোগ আগেও ছিল না, এখনও নেই, আগামী দিনেও থাকবে না। এইরকম দুষ্কৃতীর দলে কোনো জায়গা নেই। সবাই জানে অভিযুক্ত বজরং দল করে। তিনিও খোঁজ নিয়ে জেনেছেন অভিযুক্ত বজরং দলের সক্রিয় সদস্য। স্বাভাবিকভাবেই যে বজরং দলের সক্রিয় সদস্য, সে আবার তৃণমূল কংগ্রেসের জায়গা পাবে কিভাবে? এসব বিজেপির সাজানো গল্প। এবার থেকে পোর্টালবন্দি করতে হবে মৃত্যুর কারণ, এমনই নিয়ম কার্যকর করছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। পাইলট প্রজেক্ট হিসেবে চালু হচ্ছে মুর্শিদাবাদে। ধীরে ধীরে গোটা রাজ্যে এই ব্যবস্থা চালু হবে। স্বাস্থ্য ভবনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবার থেকে জেএমটি পোর্টালে মৃত্যুর নথিভুক্তকরণ করার সময় মৃত্যুর কারণ উল্লেখ করতেই হবে। সরকারি বা বেসরকারি যে কোনো চিকিৎসক ডেথ সার্টিফিকেট দিতে পারেন। সেখানে লেখা মৃত্যুর কারণ সরকারি পোর্টালে উল্লেখ করা বাধ্যতামূলক। 2019 সালে রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালে এমসিসিটি পোর্টাল চালু করে রাজ্য সরকার, যেখানে মৃত্যুর কারণ নথিভুক্ত করতে হয়।
এবার জেএমটি পোর্টালের সঙ্গে এমসিসিটি পোর্টালকে সংযুক্ত করে দেওয়া হচ্ছে, ফলে মৃত্যু সংক্রান্ত সমস্ত তথ্য সরাসরি স্বাস্থ্য দপ্তরের হাতের নাগালে থাকবে। চিকিৎসকরা বলছেন, জনস্বাস্থ্যের গতি প্রকৃতি বুঝতে হলে মৃত্যুর বয়স এবং কারণ জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবেই কোন এলাকায় কোন কারণে মৃত্যুহার বেশি তা চিহ্নিত করা সম্ভব। পাশাপাশি জনস্বাস্থ্যের উন্নয়নের জন্য স্বাস্থ্য পরিকাঠামোর কোন দিকের উন্নয়ন দরকার তাও স্পষ্ট হয়, আর এই কারণেই নয়া নিয়ম কার্যকর করা হচ্ছে। মুর্শিদাবাদে এই পাইলট প্রজেক্ট চালুর বিষয়টিও বেশ তাৎপর্যপূর্ণ। জেলাটি শিক্ষাগত ও আর্থিকভাবে অনেকটাই পিছিয়ে পড়া, পাশাপাশি জাতিগত বৈচিত্র্যও চোখে পড়ার মতো। এই ধরনের জেলায় এই প্রজেক্ট সফল হলে তা সহজেই রাজ্যের অন্যান্য জেলায় কার্যকর করা যাবে। জগদ্ধাত্রী পুজোর বিসর্জনে মর্মান্তিক দুর্ঘটনা। জেনারেটরে চুল জড়িয়ে উপড়ে গেল মহিলার মাথার খুলি। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তিনি। মঙ্গলবার রাতের এই দুর্ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া হুগলির চণ্ডীতলা এলাকায়। ছিল জগদ্ধাত্রী পুজোর বিসর্জন। চণ্ডীতলার কলাছড়া এলাকায় বিসর্জনের শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন ব্রাহ্মণডাঙ্গার ৩০ বছরের গৃহবধূ উজ্জ্বলা সাঁতরা। শোভাযাত্রাটি ধর্মতলার দিক থেকে পালপাড়ার দিকে যাচ্ছিল। ৮ বছরের মেয়ে এবং 2 বছরের ছেলেকে নিয়ে হাঁটছিলেন উজ্জ্বলা। হাঁটতে অসুবিধা হওয়ায় স্বামী ঝন্টু সাঁতরা তাকে নিজের মোটর চালিত ভ্যানে উঠে বসতে বলেন। তাতে একটি জেনারেটর ছিল, যা চলছিল। ভ্যানে উঠে বসার সময় উজ্জ্বলার চুল খোলা ছিল। খোলা চুল হঠাৎ করে জেনারেটরে জড়িয়ে যায়। সঙ্গে সঙ্গে উজ্জ্বলার মাথার খুলি উড়ে যায়। ধপ করে নিচে পড়ে যান। ঘটনার আকস্মিকতায় চমকে ওঠেন প্রত্যক্ষদর্শীরা। সঙ্গে সঙ্গে উদ্ধার করে চণ্ডীতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানিয়ে দেয় মৃত্যু হয়েছে আগেই। শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে দেহের ময়না তদন্ত হয়। এই ঘটনায় মৃতার স্বামী ঝন্টু সাঁতরা মানসিকভাবে ভেঙে পড়েছেন। চণ্ডীতলায় থানায় এসে কাঁদতে কাঁদতে বলেন, ছোট ছেলেকে নিয়ে হাঁটতে পারছিল না। আমি বললাম ভ্যানে উঠতে, সেই ভ্যানেই এভাবে মৃত্যু হলো উজ্জ্বলার। কেটে গিয়েছে দীর্ঘ 4 বছর। এতদিন বন্ধ ছিল মেলা, আবার ফিরতে চলেছে ঐতিহ্যবাহী পৌষ মেলা। 2019 সালের পর এই মেলার ফের আয়োজন করতে চলেছে শান্তিনিকেতন ট্রাস্ট ও বিশ্বভারতী কর্তৃপক্ষ। আগামী ডিসেম্বরে পূর্বপল্লীর মাঠে ফিরছে এই মেলা। সম্প্রতি বিশ্বভারতীর কেন্দ্রীয় গ্রন্থাগারের সভাকক্ষে এক ম্যারাথন বৈঠকেই এ সিদ্ধান্ত নেওয়া হয়। 2023 সালে বিশ্বভারতী ও শান্তিনিকেতন ট্রাস্ট রাজ্য সরকারকে মেলা আয়োজনের দায়িত্ব দিলেও তা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল। এবার ট্রাস্ট ডিড অনুযায়ী মূল আয়োজকে থাকবে শান্তিনিকেতন ট্রাস্ট এবং বিশ্বভারতী কর্তৃপক্ষ সহযোগিতার ভূমিকা পালন করবে। মেলা আয়োজনের জন্য আগের মতোই জল, বিদ্যুৎ, নিকাশি এবং নিরাপত্তা ব্যবস্থা প্রভৃতির জন্য রাজ্য সরকারের কাছে সহযোগিতা চাওয়া হবে। এই বিষয়ে শিগগিরই একটি চিঠি পাঠানো হবে। বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতীশ ঘোষ বৈঠকের পর বলেন, এবার মেলা ট্রাস্ট ও বিশ্বভারতীর তত্ত্বাবধানে হবে। রাজ্য সরকারের কাছ থেকে বিভিন্ন বিষয়ে সহযোগিতা নেওয়া হবে। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত শান্তিনিকেতন ট্রাস্টের নিয়ম অনুযায়ী প্রতি বছর 7 পৌষ এই মেলার আয়োজন করার কথা। 2019 সালে পূর্বপল্লীর মাঠে শেষবার মেলা হয়েছিল। তবে কোভিড পরিস্থিতি এবং প্রশাসনিক সংকটের কারণে 2020 থেকে 2023 সাল পর্যন্ত মেলা বন্ধ ছিল। এবার ফিরছে মেলা, তাতে খুশির হাওয়া স্থানীয় বাসিন্দা এবং পর্যটকদের মধ্যে। খবর শেষ হলো।